জার্মানির বন শহর থেকে আছি আপনাদের সঙ্গে আমি খালেদ মহিউদ্দিন। তারুণ্যের রাজনীতি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন। জনাব সাদ্দাম হোসেন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সাদ্দাম, আমি আপনার অনুমতি নিয়ে আপনাকেও কিছু গুচ্ছ প্রশ্ন একসঙ্গে করতে চাই। আমরা জানি যে আপনি অত্যন্ত সুবক্তা, ক্ষুরধার যুক্তি আপনার, সেই জন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই এবং আইনের ছাত্র, বিশেষ ভালো ছাত্র, সেই জন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন আসতে চাই, আপনি যদি অনুমতি দেন। জনাব সাদ্দাম। জি অবশ্যই। জনাব সাদ্দাম হোসেন, আমি আপনার বর্তমান পেশা কি? বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রয়েছি। আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে, যেটাকে আমরা পেশা বলি, যে চাকরি করলে পয়সা পাওয়া যায়, এরকম কোনো কিছুর সাথে কি আপনি যুক্ত আছেন? ব্যবসা বাণিজ্য? না, সে ধরনের কোনো পেশার সঙ্গে আমি যুক্ত নই। আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা? দেখুন, আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না। আমরা যখন জেলা সফরে যাই, বাইরে যাই, কখনো ট্রেনে যাই, কখনো প্লেনেও যাই, এটিও সত্য। আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, তাদের সবার সহযোগিতাতে আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি। আমাদের নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই। আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের 7 সিটের একটা টয়োটা স্কয়ার অনেক বেশি চড়ছেন? হ্যাঁ, সেটা আমি ব্যবহার করি। কারণ হচ্ছে যে আপনি জানেন, আমি সেটা বলছি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম, এর আগে বাইক ব্যবহার করতাম। আমি দ্বিতীয়বারের মতো আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবং স্পাইনাল কর্ডের সার্জারি আপনি জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ এই বয়সে, যে কারণে আমি আমার স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি। না না জনাব সাদ্দাম, আমাকে ভুল বুঝুন, এতে কোনো অসুবিধা নাই। এই গাড়িটি কার? ঢাকা মেট্রো চ 16319। হ্যাঁ, এই গাড়িটি আমি ব্যবহার করি। এই গাড়িটি আমার আপু, তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা, তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার, তাই? না না, প্রশ্নই আসে না। এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল হোসেন মনি, আমার আপু, তার নামে। আপনার আপুর তার নামে। আচ্ছা, আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন, তা সেটি কি ভাড়া করা না কেনা? না, ভাড়া করা বাসা। ভাড়া করা বাসা। তো সেটিও বলি, সেটিও আপনাকে বলি। আমি হলেই থাকতাম। আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি ওঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো, এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি। ঠিক আছে, এই বাসাটির ভাড়া কে দিচ্ছে? এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে, আমার পারিবারিক আয় রয়েছে, আমার বোনের আয় রয়েছে, সব মিলে সেটা আমি বহন করি। আপনি যে 1.5 মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে? দেখুন, আমাদের চেন্নাই আমি চিকিৎসাধীন ছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের, এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি একই রকম, কাছাকাছি রকমেরই। চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি আছে, সেটা খরচ $7,500 পর্যন্ত হতে পারে, বাংলাদেশের টাকায় 8 লাখ বা 9 লাখ টাকার মতো। সেটি হ্যাঁ, সে ধরনের হতে পারে। সে ধরনের। আর সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। না, সব মিলিয়ে সেটি নয়, সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি 10 লাখের নিচেই থাকে। সব মিলিয়ে 10 লাখের। সেটি আপনার পরিবার থেকে এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে? পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি। আমি বলি, সেটি আমাদের দলীয় ভাবে অনেক সময় সহায়তা করা হয়। আমরা আমাদের দলীয় অভিভাবক রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি। দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা, বা সেটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের, মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয়? না, সেটির জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আমরা আমাদের চলতি খরচের জন্য, আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয়, সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি। আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয়, আপনি এটি বলছেন। কিন্তু সাদ্দাম, আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয়, যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, লতে আপনি অনার্স করলেন, মাস্টার্স করলেন, তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরো উচ্চশিক্ষা, যেটি আপনার জন্য খুবই সহজ ছিল, সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজে এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না। এটি কি কেরিয়ার হিসাবে আমরা ভালো কেরিয়ার মুভ বলতে পারি, নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক? এটিকে খুব লাভজনক পদ, মানে টাকার অঙ্কে আমি লাভ।
ছাত্রলীগের পথটি একটি আদর্শিক পথ। দেখুন, আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া, এবং এটি স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ করব, এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে। সেটি আমি আইন পেশাতেও যেতে পারি, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি, কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এবং আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে। যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর, গণতান্ত্রিক আন্দোলনের কারিগর, এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে, দেশের যে প্রয়োজন রয়েছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক, আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুণ্ণ রাখা হোক, কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি, সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। এবং এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটির সঙ্গে আবেগ, অনুভূতি, বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে। আপনি আরো ক্লিয়ার করবেন। আমি শুধু আপনাকে জানাই যে আপনি উনার বিরুদ্ধে যে বড় অভিযোগ এনেছেন, উনি আপনার বিরুদ্ধে আর্থিক অসততার অভিযোগ এনেছেন। আপনি যে বড় অভিযোগ এনেছেন সেটি হচ্ছে যে বিএনপি ভাঙার চেষ্টার অভিযোগ। বিএনপি যদি ভাঙে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাতে আপনার কি সমস্যা? জনাব নুরুল হক, আপনি তো আর বিএনপি করেন না। না, এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি, এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার, যে বিএনপিকে ভেঙে দুর্বল করে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার রাখা। আপনি কিভাবে জানেন? আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। তো আমরা এই সরকার সুবিধা পায়, ক্ষমতায় থাকে এমন কোনো কাজ আমরা করব না, যে কারণে আমরা রেজা কিবরিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি। গত কয়েক মাসে এই সরকার সবচেয়ে বেশি সুবিধা পেল তো আপনার কারণে। আপনি রেজা কিবরিয়াকে বিতর্কিত করলেন, আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন, সেটিও তো সরকারের সুবিধা। আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ এবং আপনি সরকারের অনেকখানি সমালোচনা করলেও আপনি দেখেন, আপনি বলেছেন প্রধানমন্ত্রী 27 জন লোক নিয়ে বিমান রেডি আছে, চলে যাবেন, তারপরও আপনার কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে? আমরা আসবো এটা অনেক আগে থেকে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি খালেদ ভাই। আমি একটা, আপনি যেটা বলছেন যে রেজা কিবরিয়াকে বিতর্কিত করার না এবং গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসাটা, সেটাও রেজা কিবরিয়ার চাপে। কারণ আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে রেজা কিবরিয়া ছিল না। এখন রেজা কিবরিয়ার সাথে এই মতনৈক্য ঠেকাতেই কিন্তু আমরা এই গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক সেট করেছিলাম বা সম্পর্ক অবনতি করেছিলাম। এটাও রেজা কিবরিয়ার চাপে, কারণ উনি কোনো প্রোগ্রাম, শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন, আর কোনো প্রোগ্রামে অংশ নেন নাই। তো যেহেতু তিনি দলের আহ্বায়ক, তার চাপে আমরা তখন বাধ্য হয়েছি। আসলে আপনি যে 21 সাল থেকে জানতেন যে তিনি এরকম করছেন, তিনি এটা করছেন, তারপর আপনারা তার চাপটা শুনতে বাধ্য হলেন। এই গল্প আমরা আরো শুনবো। আমরা একটু জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই। জনাব সাদ্দাম, আমি